ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বিজ্ঞান নবম শ্রেণীর নিউ কারিকুলাম 2024-এর অনুশীলনী বই নিয়ে সেশন 3 এবং 4 নিয়ে কথা বলবো, বা সেশন 3 or 4 নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে আমরা গত ক্লাসে আমরা সেশন 1 এবং সেশন 2 নিয়ে কথা বলেছি। আজকে আমরা সেশন 3 এবং 4 নিয়ে কথা বলবো। এখন চলো আমরা অনুশীলনী, এখানে শুধু অনুশীলনী বই পড়ানো হয় না, যেহেতু অনুশীলনী বইটা আমাদের ক্লাস 9-এর দুটো বই হয়ে থাকে বিজ্ঞানের, একটি হচ্ছে অনুশীলনী এবং হচ্ছে অনুসন্ধানী। তো এখানে হচ্ছে অনুশীলনী বইটার মাধ্যমেই আমাদের অনুশীলনী বই থেকেই আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আমরা কোন ক্ষেত্রে কতটুকু অংশ তথ্য নেয়ার জন্য আমরা অনুসন্ধানী বইটা থেকে আমরা সেই তথ্যটা কালেক্ট করে এনে অনুশীলনী বইয়ে কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাটা আমাদের পূরণ করতে হবে। তো এখন হচ্ছে অনুশীলনী বইয়ের কাজটা আমাকে করতে হলে অনুসন্ধানী বইটা পড়ে সেইখান থেকে তথ্য এনে আমাদের এখানে সেই ফর্মগুলো পূরণ করতে হবে। এই ধরনের কিছু কিছু টাস্ক দেওয়া আছে, এই কাজগুলো করতে হবে। তো এই জন্য আমাদের কি করা হচ্ছে, আমরা অনুশীলনী বইটা নিয়ে পড়ানো শুরু করি, আর অনুশীলনী ওই টাস্কের যে কোথায় কোথায় কতটুকু জায়গা পড়তে হবে সেই অনুযায়ী আমরা কি করি, অনুসন্ধানী বইটা একই সাথে পড়ানো হয়, যাতে হচ্ছে কি আমাদের একই সাথে দুইটা কাজই হয়ে যায়। সো এখন হচ্ছে আমাদের এইটাই আমরা করব, যে একটা হচ্ছে অনুশীলনী বই এখানে পড়ানো হবে না, শুধুমাত্র এখানে আমাদের অনুসন্ধানী বইটাও এর সাথে রিলেটেড থাকবে। ঠিক আছে, আমরা প্রতিটা ক্লাসে এরকমভাবেই আমরা করে যাব। সো আমরা এখন চলে যাই আমাদের মূল পড়ায়। আচ্ছা, আমরা এইগুলো আমরা পড়ে আসছিলাম, এই বিস্তারিত বিষয় এগুলো সব কিছু জেনে আসছিলাম। এখন আমাদের মূল টপিক বিষয়ে আসি। এখন আমরা সরাসরি চলে যাব, সেটা হচ্ছে সেশন 3 এবং 4। সেই সেশনে আমি চলে যাচ্ছি, দ্রুতই চলে যাচ্ছি। এটা সেশন আমাদের অন2 ছিল। এখন আমরা তৃতীয় এবং চতুর্থ সেশনে, তো আমরা এখন অলরেডি চলে আসছি তৃতীয় চতুর্থ সেশনে। তো এখন তৃতীয় চতুর্থ সেশনে যেটা দেওয়া আছে আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করি। তো এখন হচ্ছে তোমাদের খেলার প্রস্তুতি কেমন চলছে। এর আগের ক্লাসটি যারা করে আসনি এবং যারা ক্লাসটি করে আসছো তারা হয়তো বা জানো যে এখানে আগের প্রস্তুতিতে একটু আগের সেশনগুলোতে একটু খেলার প্রস্তুতির কথার বিষয় নিয়ে আলোচনা ছিল। আর যারা পড়ে আসো নাই তাদেরও কোনো সমস্যা নেই, তারা হচ্ছে এই ক্লাসটি করে পরে ওইটা পড়ে নিবা। তো এখন হচ্ছে তোমাদের খেলার প্রস্তুতি কেমন চলছে এই বিষয় নিয়ে একটা খেলাধুলার একটা বিষয় ছিল। তো এখন হচ্ছে ওই খেলাধুলার বিষয়টি নিয়ে তোমাদের বলছে যে বিভিন্ন ধরনের এখানে আমাদের স্কুলে যে বার্ষিক প্রতিযোগিতা হয়, তো এখানে আমাদের দৌড় প্রতিযোগিতা থাকে, এখানে উচ্চ লাভ প্রতিযোগিতা থাকে এবং বিভিন্ন ধরনের খেলার প্রস্তুতি থাকে। তো এখন হচ্ছে খেলার প্রস্তুতি কেমন চলছে তোমাদের একটা প্রশ্ন করা হয়েছে জেনারেলিভাবে। তো এখন বা সাধারণভাবে একটা প্রশ্ন করা হয়েছে। এখন হচ্ছে পরের প্রশ্নটা করা হয়েছে কিন্তু উত্তর দেওয়া হয় নাই, তোমাদের প্রশ্ন করা হয়েছে, উত্তরটা তো তোমরা দিবা। তো এখন হচ্ছে দৌড়ের পাশাপাশি অন্য যেসব ইভেন্ট তোমাদের খেলায় থাকবে সেগুলোর প্রস্তুতি নিশ্চয়ই নিচ্ছ। তো এইখানে আবার আগের সেশনে কথা ছিল যে তোমাদের শুধু দৌড় প্রতিযোগিতাই হবে না, ওখানে তোমার যে অন্যান্য যে ইভেন্টগুলো আছে, অন্যান্য খেলাধুলাগুলো আছে, এগুলোর প্রস্তুতি তুমি কি নিচ্ছ। তুমি শুধু একজন যে খেলোয়াড়বিদ বা ক্রীড়াবিদ শুধুমাত্র দৌড় প্রতিযোগিতার নাম দিতে পারে না, পাশাপাশি অন্যান্য যে প্রতিযোগিতা আছে এগুলোর নাম দিতে পারে। সো এখন হচ্ছে সেগুলোর জন্যই তুমি কি শুধুমাত্র একটা খেলায় মানে তোমার প্রস্তুতি কেমন চলছে, যে খেলাটা নেবা সেটা হচ্ছে দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতা আমার প্রস্তুতি চলছে, এবং দৌড় প্রতিযোগিতার পাশাপাশি যে অন্যান্য যে ইভেন্টগুলো আছে সেগুলোর প্রস্তুতি কেমন চলছে সেই বিষয় নিয়ে তোমাদের এখানে আলোচনা করা হয়েছে। তো আজকে চলো ভার নিক্ষেপের প্রস্তুতি নেওয়া যাক। এখন ওটা তো শেষ, এখন আজকে ভার নিক্ষেপের প্রস্তুতি নিয়ে একটু কথা বলবো। তোমাদের বিভিন্ন দল থেকে কে কে ভার নিক্ষেপ করে খেলায় অংশগ্রহণ করতে চাও এই বিষয়ে নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমাদের একটা গ্রুপ থাকবে এবং গ্রুপ থেকে তোমরা এটা আলোচনা করবে যে কে তোমাদের সবাই তো একটা তোমাদের ক্লাসে অনেকগুলো লোক থাকবে এবং বা স্টুডেন্ট থাকবে, তাদের সেখান থেকে তোমাদের হচ্ছে যে একটা গ্রুপ করে দেওয়া হবে, 4-5 জনের একটা গ্রুপ, এবং গ্রুপ থেকে কে ভালো ভার নিক্ষেপ করতে পারে বা কে ভালো ভার ওঠাতে পারবে তাদেরকে দেখেই বোঝা যায়। ক্লাসে সবাই কিন্তু একরকম থাকে না। তো এখন হচ্ছে তাদেরকে তোমরা সিলেক্ট করে নিবে এবং কে নিবে সেই বিষয়ে নিয়ে একটা তালিকা তৈরি করে ফেলবে। তাহলে চলো প্রস্তুতি নেওয়া যাক। প্র্যাকটিস সেশন তো হলো, এখন খেলাটি নিয়ে একটু আলোচনা করি চলো। তো এখানে এসে তোমরা যেই ভার বা বস্তু নিয়ে এই খেলার প্র্যাকটিস করেছো তার ভর কেমন ছিল
সেটা নিয়ে তোমাদের প্রশ্ন করা হয়েছে। তোমাদের এখন তুমি বলতে পারো যে ভরটা অনেক বেশি ভর ছিল, আমাদের এটা এত ভর আমাদের দেওয়ার জন্য উচিত হয় না, আমাদের ক্লাসের আমাদের অল্প বয়সে এত ভর নিক্ষেপ উত্তোলন করার মতো আমরা যোগ্য নই। তো এইসব বিষয় নিয়ে তোমাদের প্রশ্নও থাকতে পারে, তোমাদের প্রশ্ন করা হয়েছে। এখন বিভিন্ন ধরনের তোমরা উত্তর দিতে পারো। এবং কোন দলে অংশগ্রহণকারী কত দূর পর্যন্ত ভার নিক্ষেপ করতে পেরেছে সেটাও প্রশ্ন করা হয়েছে। এবং কোন দল, যেমন এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ এবং ডি গ্রুপ, এরকম গ্রুপ দেওয়া থাকে, এবং কোন গ্রুপ কত দূর পর্যন্ত ভার নিক্ষেপ করতে পেরেছে, কোন গ্রুপের যে একজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল তারা কত দূর পর্যন্ত যে ভার নিক্ষেপ করতে পেরেছিল সেইটা নিয়ে আমরা তোমাদের এখানে কিছু প্রশ্ন করা হয়েছে, এবং তুমি প্রশ্নের উত্তর দিবা। তোমাদের এইগুলো তোমাদের ক্লাস টিচাররা তোমাদের করবে, এবং তোমরা তার সাথে সাথে এগুলোর উত্তর দিবা। এবং এই ভর যদি বিভিন্ন হয়, মানে একটা আলাদা আলাদা ভর হয়, এটা অবশ্যই আলাদা আলাদা ভর হবে। এক একজন তোমার কোনো কারণে যদি একজনকে আলাদা আলাদা ভর দেওয়া হয়, অর্থাৎ এই একই ভর যদি কম বেশি হয়, তাহলে কি একই দূরত্বে কম বেশি হবে? তো এখন একটা কথা বলতে পারো, যেমন ধরো একটা বস্তুর ভর, একজনকে ভর দেওয়া হলো 2 কেজি, আর একজনকে ভর দেওয়া হলো 1 কেজি, আর একজনের 1.5 কেজি, বা যেটাকে আমরা বলি মানে এখানে যে 1 কেজি এবং আর 1 কেজির অর্ধেক যদি দেওয়া হয়, আর এছাড়াও হতে পারে এবং 1 কেজির অর্ধেক দেওয়া হলো। এখন 4 জন যদি নিক্ষেপ করে, তাহলে কারটা আগে বেশি দূরে যাবে? তো অবশ্যই বলা যায় যেটার ভার কম সেটা বেশি দূরে যাওয়ার কথা না। তো এখন এই প্রশ্নগুলো করা হচ্ছে, তাহলে কারটা আগে বেশি দূরে যাবে, যার যেটা কম। তো এখন হলে কেন, এটা কেন হয়েছে, এটা কেন হওয়ার কারণটা কি? কারণ এর ভর কম, সেই জন্য আমি এটা খুব ভর কম হওয়ার কারণে এটা খুব দ্রুত আমি বেশি দূরে নিয়ে গেছে, এবং আমার বল এখানে শক্তি কম প্রয়োগ করে আমি এটাকে বেশি দূরে আমি নিতে পেরেছি। এইসব বিষয়ে প্রশ্ন করা হবে, এবং এর উত্তর তুমি সহজে দিতে পারবে যে এটা ভর কম সেই জন্য আমি বেশি দূরে নিতে পারছি, যে এটার ভর বেশি এই জন্য আমি নিতে পারিনি। এইটার কথা সহজ সরল উত্তর এবং সিম্পল উত্তর দিতে পারবা। তো এর উত্তর খোঁজার আগে বিভিন্ন ভরের কিছু বস্তুর একইভাবে ছুঁড়ে দিয়ে রেখো। তো এখন আমাদের এগুলো খোঁজার আগে কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলোর জন্য তোমার বস্তুর একইভাবে ছুঁড়ে দিয়ে দেখো। তুমি যদি এগুলো করার আগে, এই প্রশ্নের উত্তর খোঁজার আগে তুমি এগুলো দেখো, বিভিন্ন ভরের বস্তু ছুঁড়ে মারলে দেখবা কি বেশি ভর বেশি, ওইটা আমি বেশি দূরে যায় না, আর যেটা কম ভর এটা একটু দেখা যায় কি এটা আমি অনেক দূরে নিতে পারছি। তো এইটা আমাদের কেন হয়, এই বিষয়ের উত্তরগুলো আমরা এখন খুঁজবো। বিভিন্ন ভরের বস্তু একই রকমের জোরে ছুঁড়ে মারলেও সেগুলো কি একই দূরত্বে গিয়ে পড়ে? তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে, মানে তুমি যদি একই রকম জোরে তুমি নিক্ষেপ করো, কিন্তু ভর একটার আলাদা, মানে ভর বলতে কীরকম বোঝায়, মানে একটার ওজন ধরো আলাদা, একটা বস্তুর ওজন 2 কেজি, একটার ওজন 1.5 কেজি, বা একটার ওজন 1/2 কেজি, বা ওর এখানে 1 কেজির অর্ধেক। তো এরকম যদি হয়, তাহলে এইটা কি আমরা নিক্ষেপ করলে কি একই জায়গায় গিয়ে একই দূরত্বে গিয়ে পড়বে? না, অবশ্যই না। এটা অবশ্যই একটা একটু যেটা ভার কম সেটা বেশি দূরে যাবে, আর যেটা ভার বেশি সেটা একটু কম দূরে যাবে। এটা দূরত্বটা এটা কম বেশি হবে, এটা স্বাভাবিক। তো এটা অবশ্যই তুমি এটার উত্তর খুঁজে পেয়ে গেছো। এবং কেন নয়, মানে এটা তুমি প্রশ্ন করলে এখন কেন নয়, তুমি যে বললা যে এটা কাছে পড়বে, এখন কেন, এটা কারণটা কি? এর কারণটা কি ভর বেশি হওয়ার কারণে। তো এখন উত্তর, তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। এখন তুমি কি উত্তর দিতে পারো যে এটা ভর বেশি হওয়ার কারণে হয়েছে। এখানে ভর বেশি হওয়ার কারণে এর বেগ, যদিও আমাদের বেগ বেশি, বেগ একই রকম ছিল, কিন্তু ভর বেশি হওয়ার কারণে এর ভরবেগের একটা কথা চলে আসে। তো এই ভরবেগ বিষয়ে জানতে হলে তোমাকে কী করতে হবে, সেই আমাদের অনুশীলনী বই থেকে আমাদের কিসে যেতে হবে, অনুসন্ধানী বইতে ফিরে যেতে হবে। তো এখন বুঝতেই পারছো, তুমি যদি এটা প্রশ্নটা উত্তর তুমি কিছু জায়গায় প্রশ্ন উত্তরে একটা সিনারি ভেবে তুমি উত্তরটা লিখে দিতে পারবে যে এটার ভর বেশি, যার কারণে এই এটা বেশি দূর যেতে পারবে না, আর যার ভর কম সে কম দূরে যেতে পারবে। দূরত্ব আমার ভর এখানে শক্তি একই হলো, ভর বেশি কম হওয়ার কারণে আমাদের এই ধরনের পার্থক্য দেখা যাবে। তো এই কথাগুলো তুমি এইখানে এই ফাঁকা জায়গাটা তোমার মনের ইচ্ছা মতো লিখে ফেলবে। আচ্ছা, বুঝতেই পারছো। এখন আমাদের পরের টপিকটা যাই। এখন বুঝতেই পারছো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ফলাফল কী দাঁড়াবে। তুমি যদি কোনো বস্তুর একটা টোকা দাও, টোকা দিলে কি সেটার উপর কী ফলাফল দাঁড়াবে সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন ধরো তুমি এটা বস্তু এখানে একটা আছে মার্বেল, এটাকে টোকা দিলে কি এটা গড়িয়ে গড়িয়ে এদিকে যাবে। তো এখন কি তুমি টোকাটা যত বড় জোরে দিবা, তাহলে কি এটা মানে গতিটা একটু বেশি হবে। তুমি স্লো মারলে তাহলে এটা হবে কি, টোকাটা স্লো করলে তুমি দেখতে পারবা এটা ধীরে ধীরে যাচ্ছে। তো এই ধরনের ঘটনাগুলো সহজ সরল বিষয়। এখন যে বুঝতেই পারছো যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ফলাফল কী দাঁড়াবে। তার ভর এবং দুইটার উপর নির্ভর করে। তো এখন একটা তুমি যদি বস্তুর ভর এবং
বেগ, এখানে একটা কথা ছিল, তার ভর এবং বেগ কথাটা উল্লেখ করা ছিল, এই দুইটার উপর নির্ভর করে। তো অর্থাৎ হচ্ছে তুমি বল প্রয়োগ করলে এটা একটা বেগ এবং হচ্ছে ভরের উপর নির্ভর করে। আর দুইটিকে একত্রে আমরা বোঝাতে ভরবেগ নামক একটি রাশি ব্যবহার করি। তো এখন হচ্ছে ভরবেগ হিসাব করার জন্য কোনো বস্তুর উপর ভর এবং বেগের মানের গুণফলকে, বেগের যে মানটা পাবা তোমার হচ্ছে কোনো বস্তুর ভরবেগ হিসাব করতে হলে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে বস্তুর ভর এবং বেগের মানকে গুণ করে একই সাথে তুমি যদি যে গুণফল পাবা সেটাই হচ্ছে ভরবেগের মান। অর্থাৎ তোমাকে যদি এইভাবে বলি ভরবেগ কাকে বলে, ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল কি আমরা কি বলবো, ভরবেগ। সো এখন এই বিষয় নিয়ে আমরা তো এখন পর্যন্ত আমরা ভরবেগ কি সেটাই তো জানি না। তো এখন হচ্ছে এগুলো জানতে হলে তোমাকে কী করতে হবে, অনুসন্ধানী বইতে যেতে হবে। তো আমরা এটা যাব, কিন্তু এখানে আরও একটা টপিক রয়েছে, আরও একটি কোটেশন রয়েছে, এই কোটেশনটা পড়ে যাই। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভর এবং বেগের মানের গুণফল হিসাব করে যদি কাজে চলে যায় তাহলে ভরবেগের নামক আলাদা একটা রাশি কি প্রয়োজন। তো এখন একটা কথা আছে, এই বিষয়টা আমরা যদিও এটা আমরা আরও একটু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ ভরবেগটা না জেনে আমরা এই বিষয়টা জানাটা একেবারেই অপ্রীতিকর একটা অবস্থার সৃষ্টি করা। তো এইটা আমরা না করে আমরা একটা হচ্ছে বিষয়টা এইখান থেকে রেখে যাই, এখানে স্টপ রেখে যাই। আমরা একটু এই কোটেশনটা এখন পর্যন্ত হয় নাই, এই কোটেশনটা এখন আমরা এই কোটেশনটা একটু আসবো, একটু পরে আসবো। সো আমরা একটু ফিরে যাই, সেটা হচ্ছে আমাদের অনুশীলনী বইতে। ঠিক আছে, আমরা অনুশীলনী বই থেকে অনুসন্ধানী বইতে ফিরে যাই। তো এখন আমরা একটু দেখি অনুসন্ধানী বইটা কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সো আমরা যাচ্ছি, সো এখন একটা দেখি অনুশীলনী বইতে কি নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের এখানে একটা ভরবেগ নামক একটা প্রথম আমাদের হচ্ছে তো আমরা চলে আসছি। এখন হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে ভরবেগের একটা ধারণা, নিউটনের এইখানে নিউটনের দ্বিতীয় সূত্র, এখানে একটা বিষয় আছে নিউটনের দ্বিতীয় সূত্র, এখানে একটা ভরবেগের একটা ধারণা কথা ছিল। তো এই ভরবেগের ধারণা ওইখানেই যে আমাদের যে বিষয়টা ছিল ওইটার উত্তর খুঁজতে গেলে আমাদের এই জিনিসটা পড়তে হবে। তো আমরা এটা একটু পড়ে আসি। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হলে বস্তুর গতি কেমন হয় সেটি নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে। এখন কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয় তাহলে কি হবে, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয় গতি কেমন হয় সেটি নিউটনের প্রথম সূত্রে আমরা যখন এর আগের ক্লাসে আমরা এটা জেনে আসছিলাম। তোমরা যারা এই ক্লাসটি করো নাই তারা আশা করি পরবর্তী এর আগের ক্লাসটি তোমরা একটু দেখে আসবে। তোমরা দেখবে বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর গতি কেমন হয় সেটি নিউটনের দ্বিতীয় সূত্রে ব্যাখ্যা করা হয়। আগের সূত্রে আমরা জেনে আসছিলাম যে নিউটনের বল, এখানে বল প্রকৃতি সম্পর্কে জেনে আসছিলাম। এখন নিউটনের হচ্ছে আমরা কীভাবে পরিমাপ করা যায় সেই বিষয়টা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা শিখব। তো আগের শ্রেণীতে তোমরা জেনেছো যে বেগের পরিবর্তন করতে হলে সেখানে বল প্রয়োগ করতে হয়। তুমি এটা কোনো বস্তু, তোমার একটা মার্বেল দেওয়া হলো, তুমি যদি এটা বল প্রয়োগ না করো, মানে তুমি শক্তি প্রয়োগ না করো, এটা কি বেগ পরিবর্তন হবে? মানে সেটা তো স্থির, তুমি এটা স্থির বস্তুই থাকবে। তুমি এটা ফুটবলের উপর যদি আঘাত না করো, পা দিয়ে আঘাত না করো বা কোনো কিছুতে আঘাত না করো, তাহলে ওই ফুটবল কি গড়িয়ে কোথাও যাবে না, নিশ্চয়ই যাবে না। তো অর্থাৎ তুমি এখানে বল প্রয়োগ করতেছো বলেই এটা কী করতেছে, তোমার বেগের পরিবর্তন হচ্ছে। তো আগের শ্রেণীতে তোমরা এটাই জেনে আসছিলা যে বেগের পরিবর্তন করতে হলে সেখানে বল প্রয়োগ করতে হবে। তো এখন হচ্ছে নিউটনের প্রথম সূত্র সেই বিষয়টি আবার নিশ্চিত করেছে। তো এখন হচ্ছে প্রথম সূত্রের কিন্তু বলের বৈজ্ঞানিক সংজ্ঞা কিংবা কিভাবে বল পরিমাপ করতে হয় সেই সম্পর্কে কিছু বলা হয়নি, শুধু বলের ধারণা দেওয়া হয়েছে, বাট কিন্তু বল কিভাবে পরিমাপ করতে হয় সেই বিষয়ে কিছুই বলা হয়নি। এবং বল পরিমাপের পদ্ধতি পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। সেটা আমরা কোথা থেকে পাই? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল পরিমাপ করতে হয় কীভাবে সেই বিষয়টা আমরা জানতে পারবো। তো এখন হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র জানার আগে তোমাদের নতুন একটি রাশির সঙ্গে পরিচিত হতে হবে, সেটি হচ্ছে ভরবেগ। তো এখন নিউটনের তুমি দ্বিতীয় সূত্রটা জানবা, তো এখানে জানার আগে তোমাদের একটা বিষয়, মানে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এখানে ভরবেগ। এই ভরবেগটা আবার কি, যেই কথাটাই আমরা এখানে কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম। যদি কেউ বাইসাইকেলে করে 1 মিটার/সেকেন্ড বেগে তোমার দিকে আসে, ধরো একটা বাইসাইকেল, তো বুঝতেই পারতেছো বাইসাইকেল কি। তো এখন হচ্ছে সেটা তোমার 1 মিটার/সেকেন্ড বেগে তোমার দিকে যদি আসে, তাহলে তুমি কি করো, তুমি ইচ্ছে করলেই তারকে সাইকেলের হ্যান্ডেল ধরে আর হাত
স্যান্ডেলে হ্যান্ডেলে হাত রেখে সেটা হচ্ছে কি সেটাকে থামিয়ে দিতে পারবে। তো এখন হচ্ছে তোমার দিকে ধরো একটা কি আসতেছে, একটা সাইকেল নিয়ে কি তোমার ফ্রেন্ড আসতেছে, তোমার দিকে আসতেছে। তো এখন কি করবে তুমি, সেটা বেগ খুব কম, 1 মিটার/সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 1 মিটার করে যায়, মানে তেমন একটা বেশি বেগ না। তো এখন এটা 1 মিটার/সেকেন্ড দ্বারা বোঝানো হয় প্রতি সেকেন্ডে 1 মিটার করে যায়। তো এখন এটা তেমন একটা বেগ না, তো এই বেগে আসতেছে, মানে আস্তেছে, স্লো আসতেছে। তো তুমি কি করবা, তোমার বন্ধু যেহেতু তোমার দিকে আসতেছে, তারা সে থামতেছে না। তো এখন কি করবা তুমি, তার 2 হাত দিয়ে তোমার তার হ্যান্ডেলটাকে চেপে ধরবা, তাহলে কি দেখবা কি গাড়িটা মানে তোমার হচ্ছে সাইকেলটা থেমে যাবে। কিন্তু যদি কেউ এই ক্ষেত্রে একটু পরিবর্তন করে, কিন্তু যদি কেউ 1 মিটার/সেকেন্ড বেগে একটা গাড়ি চালিয়ে নিয়ে আসে, তাহলে তুমি কি তাহলে হাত দিয়ে সে গাড়িটিকে থামাতে পারবে না? যদিও সাইকেলের আর গাড়ির দুটোই কিন্তু ঠিক একই বেগে গতিশীল ছিল। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে তুমি যদি 1 মিটার/সেকেন্ড একটা সাইকেল তোমার দিকে আসে, সেক্ষেত্রে তুমি কি করতে পারবা, 2 হাত দিয়ে থামাই দেবে। এখন ওইটি যদি 1 মিটার/সেকেন্ড বেগে ধীরে ধীরে তোমার একটা বড় গাড়ি আসে, তখন কি করবে, ওই হাত দিয়ে তুমি থামাইতে পারবা? কারণ হচ্ছে এখানে তো গাড়িটা তো অনেক বেগ, আর এটা আস্তে আস্তে তুমি থামাইলেও তোমার কী করে, তোমাকে পিছিয়ে চলে যাবে, তুমি এটাকে কখনোই থামাতে পারবে না। আর এই ধরনের দুঃসাহস কখনো দেখাতে যাবে না। তো এখন হচ্ছে দুটোর পার্থক্য আসলে ভরের। তো এখানে আমাদের বেগ একই হলো, দুইটার ক্ষেত্রে কিন্তু বেগ ছিল একই, দুইটার ক্ষেত্রে বেগ কি একই ছিল না? আমাদের দুইটার ক্ষেত্রে বেগ ছিল কত, এই যে 1 মিটার/সেকেন্ড, এই 1 মিটার/সেকেন্ড ছিল না? আবার এটার ক্ষেত্রেও কিন্তু 1 মিটার/সেকেন্ড ছিল, সাইকেলের ক্ষেত্রে 1 মিটার/সেকেন্ড, এবং আমাদের হচ্ছে গাড়ির ক্ষেত্রেও 1 মিটার/সেকেন্ড। তো এখন দুইটার আমাদের হচ্ছে কি বেগ একই, কিন্তু ভর ছিল কি আলাদা আলাদা। তো সাইকেলের ভর ছিল কি কম, সামান্য, হয়তো বা 10 কেজি হতে পারে, কিন্তু গাড়ির ভর এখানে হতে পারে, গাড়ির ভর অনেক হতে পারে, 100 কেজি, 200 কেজি এরকম হতে পারে। তো এই আমাদের কেন হয়েছে, আমরা কেন থামাতে পারি নাই, কারণ হচ্ছে এর ভরটা বেশি ছিল। বেগ যদিও একই ছিল, কিন্তু আমাদের ভরটা বেশি হওয়ার কারণে আমি কি করতে পারি না, ভরবেগ যখন পেয়েছি, তখন মোট ভরবেগের মানটা পাওয়া গেলে দেখা যায় ভরের কারণে আমাদের এইটা আমরা থামাতে পারিনি। তখন দুইটার পার্থক্য আসলে ভরের। সাইকেলে যেমন কম ভরের বা হালকা একটি বস্তু, গাড়ির মোটেই তা নয়, সেটি অনেক বেশি ভরের একটি বস্তু। অর্থাৎ বল প্রয়োগ করে গতি পরিবর্তন করার বেলায় বেগের পাশাপাশি এখানে ভর কম বা বেশি হওয়ার একটি ব্যাপার আছে। অর্থাৎ এখানে তুমি যদি বেগ একই হলো, কিন্তু ভর বা বেশি কম হওয়ার কারণে তোমাদের এখানে একটা পরিবর্তন আসতে পারে। যদি তোমাকে আরও একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যদি কেউ, এই যে এখান থেকে বিষয়টা, যদি কেউ একটি ছোট পাথর 1 মিটার/সেকেন্ড বেগে তোমার দিকে ছুড়ে দেয়, তুমি একটা পাথর তোমাকে 1 মিটার/সেকেন্ড বেগে, মানে প্রতি সেকেন্ডে 1 মিটার করে ছেড়ে দেয়, তুমি খুব সহজেই সেটা পাথরটাকে ধরে ফেলতে পারবে, অর্থাৎ ক্যাচ করতে পারবে। এটা ক্যাচ ধরাটা খুব সহজ। এখন এবারে সে যদি একটি গুলতি, সেই একই ধরনের সেটা পাথর বা গুলতির মতো, এইটা দিয়ে একই পাথর তোমার দিকে গুলতি দিয়ে, মানে গুলতি বুঝতে পারতেছো তুমি, হচ্ছে আমরা যেটা দ্বারা হচ্ছে পাথর নিক্ষেপ করা হয়, ওইটা দিয়ে অনেক, মানে যে আমাদের পাখি মারার ক্ষেত্রে আমাদের গুলতিটা ব্যবহার করেছিলাম, যেটা ক্লাস এখানে সেশন অনে আমরা দেখে আসছিলাম যে গুলতি বিষয়টা কি। তোমরা যদি কেউ না দেখে আসো, ক্লাসটা আবার পুনরায় দেখে আসবা। তো এখানে হচ্ছে সেই পাথর, তুমি যদি গুলতি দিয়ে সেই পাথরটাকে পাথরটাকে তুমি যদি আগে ছিল 1 মিটার/সেকেন্ড, এখন যদি 100 মিটার তোমার দিকে 100 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে দেয়, তুমি নিশ্চয়ই সেটি ধরার সাহস করবে না। অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার যায়, 100 মিটার, মানে এর স্পিড অনেক হাই লেভেলের স্পিড, ঠিক আছে? তো এই স্পিডে যদি মারে, তাহলে তুমি কি করতে পারবে, ওইটা ধরতে গেলেই তোমার হাতে, মানে হাতে তো ব্যথা পাবাই, তুমি এটা ধরতে রাখাটা বড় মুশকিলের ব্যাপার, ঠিক আছে? তো এই ধরনের দুঃসাহস দেখাতে গেলে কখনো কি হবে, বিভিন্ন ধরনের ইনজুরির সম্মুখীন হবা। তো এইটা করতে যাবে না। যদিও এখন কথা হচ্ছে এইটা না, কথা হচ্ছে যে তাহলে আমাদের বেগ, যদি দেখো বেগ ছিল 1 মিটার/সেকেন্ড, আর কোথায় 100 মিটার/সেকেন্ড, তো অর্থাৎ কত, 99 গুণ বেশি। বুঝতে পারছো? যদিও দুটো একই পাথর দুইটা একই, ভর একই, ঠিক আছে? মানে দুইটা পাথর যদি একই পাথর হয়, তাহলে ভর তো আলাদা আলাদা হতে পারে না। তো এটা ভর তো একই, কিন্তু বেগ আলাদা আলাদা। তো এখন অর্থাৎ তাদের একই ভর, কিন্তু দুইটির ক্ষেত্রে পাথরটির একটি বেগ গতিশীল নয়, একই বেগে গতিশীল নয়। অর্থাৎ পাথরটি একই বেগে গতিশীল নয়, একটার বেশি একটা কম। বোঝাই যাচ্ছে পাথরটি এক্ষেত্রে বেগের, আচ্ছা এখানে বোঝাই যাচ্ছে যে পাথরটির এক্ষেত্রে বেগের, অর্থাৎ বল প্রয়োগ করে গতির পরিবর্তন করার বেলায় ভরের পাশাপাশি এখানে বেগের কম বা বেশি হওয়ায় এই ব্যাপারও আছে। তো এখানে বেশি হওয়ার একটি ব্যাপার আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এইটা যে তোমার হচ্ছে শুধুমাত্র বেগ পরিবর্তন হলেই হবে না,
কোনো কারণে যদি ভরও পরিবর্তন হয় তাহলেও কী হতে পারে, ভরবেগের মান পরিবর্তন আসতে পারে। আবার কোনো কারণে যদি ভর যদি সমান থাকে কিন্তু হচ্ছে বেগের মান যদি আলাদা আলাদা হয় তাহলেও কী করতে হবে, ভরবেগের মানের পরিবর্তন আসতে পারে। তো এখন এই দুইটি উদাহরণ থেকে তোমরা বুঝতে পারছো যে বল প্রয়োগ করে বস্তুর গতি পরিবর্তন বস্তুর ভর এবং বস্তুর বেগের দুইটার উপর নির্ভরশীল। অর্থাৎ তোমার হচ্ছে যে আমাদের বস্তুর বল প্রয়োগ করে গতির যে পরিবর্তন করতে হলে একটা কী করছে, কিসের উপর নির্ভর, সেটা হচ্ছে ভর এবং হচ্ছে বেগ, এই দুইটার উপরে নির্ভরশীল। সে কারণে ভর এবং বেগের সমন্বয়ে একটি নতুন রাশির প্রয়োজন হয়, তার নাম হচ্ছে ভরবেগ। তো এই আমরা যেটা নিয়ে কথা বলতে পারছি এখন অনেকক্ষণ যাবত এই কথা বলতেছি, ভরবেগ ভরবেগ ভরবেগ। অর্থাৎ এই ভরবেগটা কি, আসলে ভর আর বেগের গুণফল, যাকে আমরা ইংলিশে বলতে গেলে মোমেন্টাম। তো এখন এটি আসলে ভর এবং বেগের গুণফল। তো এখানে এটা মানে সংজ্ঞাটা কি, ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলি থাকি, ভরবেগ। ওকে, তো এইখানে আমাদের যদি তোমাদের ধারণা হতে পারে যে এখানে যেহেতু ভর এবং বেগের নাম দুইটি বেগ নামে দুইটি রাশি রয়েছে, তাই তাদের গুণফল দিয়ে আরেকটি নতুন রাশি সৃষ্টি করা কোনো প্রয়োজন ছিল না। তোমাদের এটা প্রশ্ন আসতে পারে, এই যে কোশ্চেনটা, ওই যে আমাদের শেষের যে কোটেশনটা ছিল, এই কোশ্চেনটা এইখানের উত্তর আছে। তো এখানে হচ্ছে কি, তুমি একটু মনে করতে পারো যে তোমার কাছে প্রশ্ন আসতে পারে ভর এবং বেগ যেহেতু এখানে একটা আলাদা আলাদা রাশি, এটা দ্বারা আবার যখন গুণফল করবো তো গুণফল করলে একটা রেজাল্ট আসবে এইটাই, তো এটা আবার নতুন রাশি করার কারণ কি, তো এখানে কারণটা কি, আমাদের এইটার উত্তর আমরা কিন্তু ওই কোটেশন যখন পড়বো তখন এই উত্তরটা এখান থেকে নিয়ে যেতে হবে। তো এখন আছে আমাদের দৈনন্দিন পরিচিত জীবনের জন্য তোমাদের ধারণা সত্যি, আমাদের মানে আমরা যে সাধারণভাবে জীবনযাপন করি এর ক্ষেত্রে এই ধারণাটা সত্য, কিন্তু তোমরা জেনে অবাক হবে যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি পৌঁছায়। অর্থাৎ তুমি বুঝতে পারতেছো আলোর বেগ মানে আলো কত, মানে 3 লক্ষ কিলোমিটার, এখানে এসে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, এই বেগে যদি যায় তো এই আমাদের যদি এইটা নিয়ে অবাক হবে যে যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি পৌঁছে যায় তখন ভর বেগ আর শুধু ভর এবং বেগের গুণফল নয়, শুধু এই ভর আর বেগের গুণফল শুধু আমাদের ভরবেগই থাকে না, এখানে তখন একটা জটিল প্রক্রিয়ার সৃষ্টি হয়। তো এই ধরনের, এটা যদিও এটা আপার ক্লাসের পড়াশোনা, তো এখন তোমাদের এই বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এই আপার ক্লাসের কিছু ব্যাখ্যা আছে, যে মানে যদি আলোর বেগের গতিতে যায় তখন এই ব্যাখ্যা দিতে গেলে আমাদের এটা একটা জটিল হিসাব নিকাশে পরিণত হয়। শুধু তাই নয়, আলোর কণা বা এখানে একটা কথা আছে ফোটন, ঠিক আছে, ভর 0 কিন্তু তার ভরবেগ 0 নয়, তো এই বিষয় নিয়ে একটা কথা আছে, উপরের ক্লাসে গিয়ে তোমরা সেটি আরও বিস্তারিতভাবে জানবে। আপাতত তোমরা ভর এবং ভরবেগ বলতে ভর এবং বেগের গুণফলই বোঝায়। তো এখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে বলবা যে তোমাদের যদি এই কোটেশনটা যখন আমরা পড়বো তখন দেখবা তখন হচ্ছে বেগ এবং বেগের কাছাকাছি পৌঁছাতে গেলে আলোর বেগের কাছাকাছি যদি পৌঁছায় তখন একটা কী করতে জটিল হিসাব নিকাশের সৃষ্টি হয়, যা আমাদের এখানে হচ্ছে স্বাভাবিকভাবে জীবনযাপনের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তো এখানে এই জন্য এই স্বাভাবিক জীবনযাপন হোক বা এইখানে হচ্ছে আলোর বেগে গতিশীল কোনো বস্তুর হিসাব নিকাশকে নিখুঁতভাবে পাওয়ার জন্য আমাদের কী করতে হচ্ছে, ভরবেগের আলাদা আলাদা একটা কী করতে হচ্ছে, আলাদা একক নামে একটা প্রকাশ করা এখানে প্রকাশ করতেই হচ্ছে, না হলে আমাদের এগুলো সঠিকভাবে প্রকাশ করা যাচ্ছে না। তো এই কারণে আমরা এইটা এখন আমরা পরের সেশনটা একটু পরের দিকটা একটু যাচ্ছি। ভরবেগকে প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালা কী দ্বারা, পি দ্বারা, অক্ষর দিয়ে। ভর এবং বেগ যদি যথাক্রমে, ভরকে আমরা সাধারণত কী দ্বারা প্রকাশ করি, এম, যাকে আমরা ইংলিশে বলি ম্যাস থেকে এম আর কথাটা আসছে, এবং বেগ যদি এখানে ভি দেওয়া আছে এবং বেগ দ্বারা ভি নির্দেশ করে তাহলে ভরবেগটা সূত্রটা হবে কি, পি ইকুয়াল টু এম বি। তাই এবং হচ্ছে ভরবেগের একক পাওয়া যায়, ভরের একক কেজি এবং হচ্ছে বেগের একক পাওয়া যায় কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো এখন গুণ করে আমরা যদি পাই, দেখো গুণ করে, অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড হলে ভরবেগ একক, কেজি মিটার পার সেকেন্ড হলে কি ভরবেগের একক। তো এখন কেজি কেন আসছে, কেজি মিটার পার সেকেন্ড, দেখো ভরের একক কেজি এবং মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক। তো এখন হচ্ছে আমাদের এই দুটো গুণ করলে, যেহেতু আমরা বলছি ভরবেগ একক কি, ভর এবং বেগের গুণফল, তো এই দুটো গুণ করলে কি আসবে, কেজি এবং মিটার পার সেকেন্ড, এটা আসার কথা না। তো এইটা আমরা যে এই কেজি, এই যে কেজি আর হচ্ছে আমাদের এই মিটার পার সেকেন্ড, এই দুইটা আমরা যদি গুণ করি তাহলে আমাদের কী পাওয়া যাবে, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তো এটা হচ্ছে একক, ভরবেগ এককের সূত্র কি, এটা ভরবেগ একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এটা মনে রাখতেই হবে, ভরবেগ একক কি কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ বেগের যেহেতু একটি দিক আছে, আমরা জানি কি বেগের একটা দিক থাকে, মানে
কোন দিকে যাচ্ছে এটা উল্লেখ করে দিতে হয়। তো বেগ যেহেতু দিকে আছে তাই ভরবেগেরও কি আছে, দিক আছে। তো আমরা এটা বুঝতে পারবো যে বেগের যদি দিক থাকে তাহলে বস্তু এখানে ভরবেগেরও দিক আছে, আর বস্তুটির বেগের দিক হচ্ছে তার ভরবেগের দিকে। তো এখানে বস্তুটির বেগ হচ্ছে কোথায়, দিকে, যেদিকে ভরবেগ হবে সেদিকে দিক হবে। তো এখন হচ্ছে এখানে আমরা একটা আগের অনুচ্ছেদটা আমরা একটা উদাহরণ দেখে আসি। সেটা হচ্ছে আগের অনুচ্ছেদে সাইকেল, গাড়ি এবং পাথরের বেগের মান দেয়া হয়েছিল এবং ভরের মান দেয়া হয়নি। মানে আগের অনুচ্ছেদটা আমরা পড়ে আসছিলাম যে সাইকেলের কি দেয়া আছে, সাইকেল বা গাড়ি বা পাথরের বেগের মান দেয়া হয়েছিল, ভরের মান দেওয়া হয়নি। যদিও সাইকেলের ভর কত দেওয়া ছিল, আমি যদি ধরে নিই সাইকেলের ভর হচ্ছে 75 কেজি এবং গাড়ির ভর হচ্ছে কত, এখানে যে সাইকেলের ভর দেওয়া আছে কিন্তু এখানে, আর এটা দ্বারা অঙ্ক করতে হবে। আর এখানে দেওয়া আছে কত, এখানে আমাদের ভরের একক দেওয়া আছে কত, আমাদের দেওয়া আছে 200 কেজি এবং পাথরের ভর দেওয়া আছে কত, এখানে 5 কেজি হয়। তাহলে 4টি ক্ষেত্রে ভরবেগ কত হবে। তো এখন আমরা 4টি ক্ষেত্রে যদি ভরবেগ বের করতে চাই, দেখুন ধরো সাইকেলের ভরবেগ, এখন সাইকেলের ভরবেগের সূত্র কি আমরা পড়ে আসলাম, এম হচ্ছে পি ইকুয়াল টু কি এম ভি। তো এখানে পি অন ইকুয়াল টু কি এম অন ভি অন, অর্থাৎ এম দ্বারা আমরা যদি গুণ করি তাহলে কত আসবে 75 কেজি, 5 দ্বারা গুণ করবো, 75 দ্বারা গুণ করবো এবং তার সাথে গুণ করবো কত দ্বারা, অন দ্বারা গুণ করবো। কারণ হচ্ছে এখানে হচ্ছে ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলি, ভরবেগ বলি। তো এখন হচ্ছে ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলে থাকি, সাধারণভাবে ভরবেগ বলে থাকি। তো এখন এইখানে দেখো ভর কত ছিল আমাদের, সাইকেলের ভর কত, এইখানে যদি আমি বলি, এইখানে দেখো সাইকেলের ভরটা কত ছিল, এই যে সাইকেলের ভর কত 75 কেজি এবং বেগের মান কত, দেখো বেগের মান হচ্ছে, বেগ আমাদের ওইখানে বলা ছিল যে আমি যদি পিছন থেকে পড়ে আসি, তো এখানে এসে আমাদের বলা ছিল যে এইখানে সাইকেলের বেগ কত 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এখন আর এইখানে আরও একটা কথা ছিল, এই যে গাড়ির ভরটাও কিন্তু বেগটা হচ্ছে কত 1 মিটার পার সেকেন্ড। সো এইখানে আমাদের বিষয়টা যদি বোঝা যায় তাহলে আমাদের কি পাওয়া যাচ্ছে, দেখো আমাদের ভরবেগের মানটা কত আসবে এবং ভর এবং বেগ যদি গুণফল করি তাহলে দেখো ভরটা আমরা পেয়ে গেছিলাম 75 কেজি, এখানে দেয়াই আছে সাইকেলের ভর, এবং বেগের মানটা ওইখানে এইমাত্র দেখে আসলাম সেটা হচ্ছে অন। তো এই দুটো গুণ করলে আমাদের কত 75 এরকম যদি কথা বলি থাকি তাহলে আমাদের 75 কেজি মিটার পার সেকেন্ড। এখানে দেখো আমাদের বলেই আসলাম ভরবেগ একক কি কেজি মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা এটা সাধারণত শেষে বসাই দিলেই হয়। তো এখন হচ্ছে গাড়ির ভরবেগ, এখন গাড়ির ভরবেগ কী হবে, গাড়ির ভর কত ছিল, এই যে দেখো 2000 কেজি এবং বেগ কত ছিল, এখানে বেগ হচ্ছে আমাদের হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। ওই এখানে কিছুক্ষণ আগে দেখে আসলাম। তো আমাদের দুটো গুণ করলে কত আসবে, এখানে হচ্ছে 2000 কেজি মিটার পার সেকেন্ডে। ওকে, তো আর এখানে গাড়ির ভরবেগে P2 দেওয়ার কারণ কি, কারণ হচ্ছে এইখানে যেহেতু দ্বিতীয় বস্তুর বা দ্বিতীয় বস্তু হোক বা দ্বিতীয় হচ্ছে যে কোনো পদার্থই হোক না কেন, এই দুইটার ক্ষেত্রে দ্বিতীয় কিছু বোঝাতে আমাদের এখানে P2 ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এই কারণে আমাদের M2 V2 ব্যবহার করা হয়েছে। এখানে যদি তৃতীয় কোনো বস্তু হয় বা সেক্ষেত্রে আমাদের P3 এখানে আমরা বিবেচনা করব, ঠিক আছে, M3 V3 ব্যবহার করব। ওকে, তো এখন আমাদের এটা বের করে ফেলছি অলরেডি। তো এখন হচ্ছে আমরা তৃতীয় নম্বরটা যাই, সেটা হচ্ছে হাতে ছোড়া পাথরের ভরবেগ। এখন হচ্ছে এই মাত্র আমরা দেখে আসছিলাম না একটা হাতে ছোড়ার প্রথমটা ছিল কি হাতের এই যে আমাদের পাথরের ভর দেওয়া আছে কত 5 গ্রাম। এখন গ্রামকে কিসে নিতে হবে, কেজিতে নিতে হবে। কেজি না নিলে আমরা এই অঙ্ক করতে পারবো না। তো এখন হচ্ছে কেজিতে নিলে কত হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তো 1000 ভাগ করলে কত আসবে 0.005। আর এখানে আছে যেহেতু আমাদের বস্তুর কি প্রথম যখন বস্তুটি ভর নিক্ষেপ করা হয়েছিল তখন দেখবা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই যে আমাদের পাথরটা প্রথম ছোড়া হয়েছিল তখন কত ছিল বেগ, তখন এইটার পাথরের বেগ ছিল কত 1 মিটার পার সেকেন্ড। ওকে, আর পরবর্তীতে যখন করা হয়েছিল পাথরটা বেগ ছিল কত, এখানে ছিল বেগ ছিল 100 মিটার পার সেকেন্ড। তো এইখানে আমরা একটু কথাটা দেখি। প্রথমত এখানে আছে হাতে ছোড়া পাথরের ভরবেগ ছিল কত, এখানে ভরবেগ বের করতে হলে তাহলে আমাদের বেগ ছিল কত 1 মিটার পার সেকেন্ড, আর ভর তো একই, তো একই যেহেতু গুলতি। তো এইখানে হচ্ছে 5 গ্রামকে আমি যদি কেজিতে নিই তাহলে 0.005 পাওয়া যায়। তো এটা গুণ করলে পাওয়া যায় 0.005 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এখন গুলতি ছোড়ার পাথর, এখানে আছে গুলতিতে মানে ওটা ছিল হাত দিয়ে ছোড়া, আর এটা গুলতি দিয়ে ছোড়া পাথরের ভরবেগ কত হবে P3 M3 V3। ওকে, তো এখানে M এর মান 3 কত ছিল, এখানে 0.005। ওকে, এটা আমি 100 দ্বারা গুণ করলে কত পাবো, এটা আমি গুণ করলে আমাদের পাবো 0.5 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তো এখন ভরবেগ পরিবর্তনের হার আমরা যদি বিবেচনা করি তাহলে আমাদের কি পাওয়া যাচ্ছে, তো এখানে 0.5 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এটা যদি বিবেচনা করি তাহলে আমাদের পাওয়া যাচ্ছে কত কেজি, এখানে আছে 0.5 কেজি মিটার পার সেকেন্ড আমরা পেয়ে যাচ্ছি। তো আমাদের হচ্ছে এখানে আমাদের যদি বলাই যায় তাহলে আমাদের এখানে আমরা কিন্তু এটা সহজেই পেয়ে যাচ্ছি যে আমাদের এটার মান কত। আমরা এখানে আছে গুলতি ছোড়ার পাথরের ভরবেগ আমাদের P3 M3 V3। তো এখানে আছে 0.5 কেজি, এখানে 0.5 কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের এই বিষয়টা যদি আমি সুন্দরভাবে এক্সপ্লেন করতে চাই তাহলে আমাদের পাওয়া যাচ্ছে কি, দেখো এখানে আমরা যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে ভরবেগের সূত্র, সেটা হচ্ছে P = mv। মেইন সূত্র হচ্ছে P = mv। এখন
এক একটা বস্তুর এক এক রকম হতে পারে। সেই জন্য আমার ভরবেগ একটুর মান আমরা বলছি p1 p2 p3 এই ধরনের কথাবার্তা বলেছি। তো এখন দেখো এইখানে একটা কথা, বিশেষ করে কথা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে দেখো এই দুইটার ক্ষেত্রে ভরবেগ, এখানে কিন্তু বেগ বেশি হওয়ার কারণে কি ভরবেগের মান কি আসছে, বেশি আসছে, এইটার মান কিন্তু বেশি, আর এইটার থেকে এইটা বেশি। আর এখানে দেখো ভরবেগের মান, ভর একই জিনিস আছে, ভর একই, কিন্তু বেগের আলাদা আলাদা হওয়ার কারণে ভরবেগের মান আলাদা আসছে। আবার এই ক্ষেত্রে দেখো বস্তুটির বেগ একই, বাট কিন্তু হচ্ছে কি আমাদের ভর আলাদা আলাদা হওয়ার কারণে আমাদের কি হচ্ছে, ভরবেগের মান কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। অর্থাৎ কি একটা থেকে আরেকটা বেশি কম আছে। তো এই যে বিষয়টা, তার মানে হচ্ছে কি আমাদের ভরবেগের যদি আমরা বের করতে পারি ভরবেগ, তো এখন হচ্ছে ভর এবং বেগের গুণফলকে আমরা ভরবেগ বলবো। এবং এই ভরবেগের যদি কথা বিবেচনা করা যায় যে ভরবেগের মান পরিবর্তন আসতে পারে কখন, বেগ কোনো কারণে বেগের মান পরিবর্তন আসলেই ভরবেগের মান পরিবর্তন আসবে, কোনো কারণে ভরের মান পরিবর্তন আসলেই আমাদের কি ভরবেগের মান পরিবর্তন আসতে পারে। অর্থাৎ দুইটার যে কোনো একটা মান পরিবর্তন আসলে কী করতে পারে, গুণফল করলে দেখা যায় কি রেজাল্ট আলাদা হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা বোঝা যাচ্ছে, জেনারেলি বুঝতে পারতেছি যে এই ভরবেগের মান তেমন কোনো কঠিন কিছুই না। তো এটা বের করতে পারবে, আশা করি কোনো সমস্যা হবে না। এখন এইখানে আবার একটা কথা বলা আছে পরিবর্তন নিয়ে অনেক কথা বলা আছে, অনেক রকমের দেয়া আছে, যেটা আমাদের হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের পরিবর্তন বিষয়টা তোমাদের জানা জরুরি। বিষয়টা হচ্ছে এখন আমরা দেখি নিউটনের এই ক্ষেত্রে এইমাত্র দেখে আসলাম পরিবর্তনের বিষয়টা, অর্থাৎ বেশি বা কম এরকম একটা বিষয়। তো এখানে নিউটনের দ্বিতীয় সূত্রটি বোঝার জন্য আমাদের আরও একটি বিশেষ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে, সেটি হচ্ছে পরিবর্তনের হার। তো এখন পরিবর্তনের হার শব্দটি সঙ্গে আমরা সবাই পরিচিত। যে কোনো একটি রাশির মান যদি বেড়ে যায় কিংবা কমে যায় তাহলে আমরা বলি রাশিটি পরিবর্তন হচ্ছে। কোনো একটা রাশির মান যেটা যদি আমি বেড়ে যায় কোনো কারণে বা কমে যায়, এইটা দ্বারা আমি বুঝতে পারবো যে এটার মান কী হচ্ছে, আর এটার মান পরিবর্তন হচ্ছে। পরিবর্তন মানে পরিবর্তন কি, এটা বাড়তেও পারে কমতেও পারে। তো যেটুকু বেড়েছে কিংবা কমেছে সেটা হচ্ছে পরিবর্তনের মান। এখন কী পরিমাণ কমেছে বা কতটুকু কমেছে কতটুকু বাড়ছে এই বিষয়টা, তো এটা হচ্ছে কি পরিবর্তনের মান। এখন কত দ্রুত পরিবর্তন হচ্ছে সেটি বোঝার জন্য আমরা পরিবর্তনের হার কথাটি ব্যবহার করে থাকি। তো এখন এটা কি, কত দ্রুত পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়েছে এটা বুঝলাম, এখন একটা হয়তো বা বাড়ছে না হয়তো বা কমছে, এখন এইটা কত দ্রুত হয়েছে এই বিষয়টার জন্য আমরা কী কথা ব্যবহার করে থাকি, এই হার কথাটা ব্যবহার করে হয়ে থাকে। ঠিক আছে, তো আশা করি এখন ধরা যাক তুমি এবং তোমার বন্ধু সাইকেল চালাতে বের হয়েছো, দুজনেই স্থির অবস্থা থেকে শুরু করে দুজনে কিন্তু স্থির অবস্থা, মানে অর্থাৎ তোমার বেগ ছিল কি 0, মানে কোনো কিছু যদি আমরা ধরে নিই কোনো কিছু স্থির থাকে তাহলে কি এর কোনো বেগ থাকে, এর কোনো গতি থাকে, এর তো গতি থাকে না। তো এইখানে এই কারণে আমাদের কী করা হয়, আদি অবস্থায়, মানে যেটাকে আমরা বলি আদি অবস্থায় এই বেগটাকে আমরা কি ধরে নিই 0, মানে অর্থাৎ স্থির থাকলে ওটাকে বুঝবো 0। তো যেহেতু দুইজন বন্ধু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে এর যাত্রা শুরু করে এখানে পৌঁছেছে কত, 10 মিটার/সেকেন্ড বেগে পৌঁছে গেছে। মানে একটা হচ্ছে দুইজন কী করছে, স্থির অবস্থা থেকে দুইজন বন্ধু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে এবং মানে ধরো একটা সাইকেলে, তো এখন হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে পৌঁছে গেছে। এটি করতে তোমার সময় লেগেছে কত, 2 সেকেন্ড। অর্থাৎ মানে তোমার হচ্ছে তোমাকে যদি ধরি এইখান থেকে তুমি তোমার বন্ধু এবং তুমি এইখান থেকে যাত্রা শুরু করতেছো, তো এইখান থেকে কি করছো তুমি এইখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যাত্রা, তুমি দেখবে আস্তে আস্তে বেগ কিন্তু বাড়ে। কোনো গাড়ি বা সাইকেল চালাতে তুমি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কিন্তু আস্তে 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 কিন্তু তার গতি বাড়তে থাকে। তো বাড়তে বাড়তে একটু এখানে তোমার 0 ছিল, তো এইখান থেকে তুমি পৌঁছেছো, এই অবস্থায় পৌঁছেছো। তো এখন এইখানে ছিল তোমার কত, 0, ঠিক আছে, আর এইখানে এসে পৌঁছেছে তখন তোমার বেগ কত হচ্ছে 10। তো এইটাই বোঝা যাচ্ছে, তখন আসবে কত, 10। তো এখন এইখান থেকে তুমি যখন এইখানে আসলে তো মাঝখানে যে পরিবর্তন কতটুকু হইলো এই বিষয়টা জানতে চাবে। তো এখন হচ্ছে এবং এইখান থেকে এইখানে আসতে তোমার সময় লাগছে কত, 2 সেকেন্ড। তো অর্থাৎ কী হচ্ছে, তুমি এই তোমার হচ্ছে 0 মিটার/সেকেন্ড থেকে 10 মিটার/সেকেন্ড যখন বেগে পৌঁছাবা, তো অর্থাৎ মানে এটা দ্বারা বোঝা হচ্ছে মানে 10 মিটার/সেকেন্ড দ্বারা বোঝানো হচ্ছে প্রতি সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছ। তো এই গতিতে পৌঁছাতে গেলে তোমাকে সময় লাগছে কত, 2 সেকেন্ড, ঠিক আছে। তো এখন এটি করতে তোমার সময় লেগেছে 2 সেকেন্ড। এখন তোমার বন্ধুর লেগেছে কত সেকেন্ড, তোমার বন্ধুর লেগেছে 2.5 সেকেন্ড। তোমার এই এতটুকু জায়গা থেকে এতটুকু গতিতে পৌঁছাতে তোমার সময় লাগছে 2 সেকেন্ড এবং তোমার বন্ধুর লাগছে কত, 2.5 সেকেন্ড। তাহলে বুঝতেই পারতেছে কি আসলো, তুমি ছিল না, তোমার বন্ধু ছিল, অবশ্যই তোমার বন্ধু ছিল। তো আমরা হিসাব না করেই বলে দিতে পারি তোমার বেগের পরিবর্তনের হার বেশি, কারণ তোমার এই তো এটা মানে আমি যেটা বলে দিচ্ছি সেই কথাটা এখানে আগে থেকে বলে দিয়েছে। তো এখন হচ্ছে পরিবর্তনের হার বেশি কারণ হচ্ছে তুমি কম সময়ে একই বেগে পৌঁছে গেছো,
ঠিক আছে, কারণ হচ্ছে কি তুমি কম সময় কী করছো, ওই একই বেগে পৌঁছে গেছো। আর যদি হিসাব করতে যাই তাহলেও দেখতে পাই, দেখো তোমাদের বেগের পরিবর্তনের হার যদি বিবেচনা করা হয় তাহলে এখানে দেখো আমাদের দেয়া আছে কত 10 মিটার পার সেকেন্ড। এখন দেখো বেগ পরিবর্তন মানে পরিবর্তন যদি বিবেচনা করি, তো দেখো তোমাদের হচ্ছে পরিবর্তন মানে কি, আমাদের হচ্ছে এই যে আদি অবস্থা থেকে শেষ অবস্থা, তো এখান থেকে পরিবর্তন বলতে থেকে আমরা সাধারণত বিয়োগফলকে বুঝে থাকি। তো এখন হচ্ছে তো এখানে আমাদের কী করি, আমরা সাধারণত বিয়োগ করলে কী করি, বড় সংখ্যাটা থেকে ছোটো সংখ্যাটা বিয়োগ করি না, সবসময় কিন্তু আমরা বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করি। তাহলে এখানে হচ্ছে 0, তো এখন হচ্ছে আমাদের বড় সংখ্যা 10 থেকে আমি কী করবো, 0 বিয়োগ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই, তাহলে আমার পরিবর্তন কত হবে, এর রেজাল্ট আসবে কত, 10ই আসবে। ঠিক আছে, তো এখানে আমাদের যদি 10 থেকে 0 বিয়োগ করি তাহলে 10 আসবে, তাহলে পরিবর্তনের মান এত। তো এখন হচ্ছে এটা হচ্ছে বেগের পরিবর্তন। ঠিক আছে, এখন তুমি কী হারে গেছো সেইটা বের করতে হলে কী করতে হবে, সময় দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এই 2 সেকেন্ড। ঠিক আছে, তো ভাগ করলে মান পাওয়া যাবে কত, তুমি যদি 10 এখানে রেজাল্ট এটা বিয়োগ করলে মান পাবে কত, 10। তো 10 মানে 10 থেকে 0 বিয়োগ করলে 10, একে 2 দ্বারা ভাগ করলে কত 5 পাওয়া যাবে না, 5 মিটার পার সেকেন্ড। তো এখন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আসলো কেন, আর এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলতেছি, একটু পরে বলি। তো কিন্তু এখান থেকে মেইন একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে কি আমাদের ত্বরণ, এখানে মূলত হচ্ছে বেগ পরিবর্তন হারকে আমরা ত্বরণ বলি, এটা একটা সূত্র আছে এ, যাকে আমরা এ দ্বারা বুঝি, এবং এ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ/টি, এরকম একটা সূত্র আছে। সো এইখানে ভি মাইনাস ইউ, এইখানে বলবা যে ইউটা কি আর এটা কোথা থেকে আসলো। তো এইখানে কথা হচ্ছে ভি দ্বারা বোঝায় কি শেষ বেগ, মানে অর্থাৎ ওই যে আমাদের শেষ বেগ 10 ছিল না, শেষ বেগ, আর আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, আর মধ্যবর্তী সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। আর এটা সূত্রটা আমরা এইখানে ত্বরণ বলি, এই যে বেগের পরিবর্তন হারকে বলে ত্বরণ। তো এই ত্বরণকে সূত্রটা মেইন সূত্র, এই সূত্রটা একটু ভালোভাবে জেনে নেবা, এ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ/টি। আর এটা তোমাদের মানে তোমাদের যদি এটার পরে চ্যাপ্টারগুলো পড়তে গেলে তোমাদের এইটা গুরুত্বপূর্ণ একটা সূত্র হিসেবে ধরা দিবে, তো তখন এটা জানতে হবে। তো এখন আগে থেকে জানাটাই একটু বেটার। তো এখন হচ্ছে কথা, আমরা পরবর্তীতে যাই, সেটা হচ্ছে তোমার বন্ধুর বেগের পরিবর্তনের হার সম্পর্কে একটু জানলা। তো এখন এখন তোমার বন্ধুর বেগের পরিবর্তন হার, এটা তুমি যে তোমার বেগের পরিবর্তন দেখলা, এখন তোমার বন্ধুর বেগের পরিবর্তন হারটা একটু জেনে নেই। সেটা হচ্ছে কত, সে ছিল কত, তার সময় পরিবর্তন কত, সেও কত, ওই যে 10 থেকে আমাদের 10 থেকে 0, তার মানে তার আর তোমার বেগের পরিবর্তন একই হবে। ঠিক আছে, আর কিন্তু সময়ের পার্থক্য আছে, সে তার লেগেছিল কত 2 সেকেন্ড, এবং তোমার লাগবে কত 2.5 সেকেন্ড। তো অর্থাৎ দেখেন এখানে 2.5 সেকেন্ডে যদি আমি 10কে ভাগ করি তাহলে কত পাওয়া যায়, 4 মিটার, এখানে আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন হচ্ছে এইটা পাওয়া গেল। এখন বুঝতে পারতেছো যে কীভাবে তোমার এইটা হলো, যে এইটার মান পাওয়া গেছে 5 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে এত। তো এখন হচ্ছে তুমি সময়, যত বেশি সময় দ্বারা সময় লাগবে তত কী হবে তোমার বেগের মান, এখানে হচ্ছে কি হচ্ছে তোমার বেগের মানকে ভাগ করবা যত বেশি সময় দ্বারা, তো এখানে সময় যত বাড়বে যে ভাগ করলে কি এটা আমার হচ্ছে পরিবর্তন হার কমে যাবে। ওকে, তার মানে বোঝা যাচ্ছে কি তুমি যাচ্ছ কত, মানে প্রতি সেকেন্ডে কত 5 মিটার এখানে পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছ, আর সে যাচ্ছে কত মিটার, প্রতি সেকেন্ডে 4 মিটার। তার মানে কি তোমার প্রতি সেকেন্ডে সে কী করতেছে, 1 মিটার করে তোমার থেকে পিছিয়ে গেছে। সো বুঝতে পারতেছো তাহলে তোমার হারটা কতটুকু। আর এইখানে একটা কথা আছে যে আমাদের এখানে বলতে পারো যে এখানে মিটার পার সেকেন্ড, আর এইখানে কেন মিটার পার সেকেন্ড আসলো, কেন স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার আসলো কেন। এখন কথা বলতে পারো এই যে নিচে যে আমাদের সেকেন্ডটা ছিল না, এটা যখন উপরে উঠে যাবে তখন কী হবে, ওই এই সেকেন্ড আর এইখানে পার সেকেন্ড ছিল, তো ওই এইখান থেকে নিচ থেকে উপরে গেলে আমরা সাধারণত জানি এটা সূচকের অঙ্ক, তোমরা এগুলো জানবে আস্তে আস্তে। নিচ থেকে উপরে গেলে তখন কি হয়ে যায়, ওই সেকেন্ডটা কী হয়ে যায়, ওইটার সাথে এখানে পাওয়ারে পরে কী হয়, এখানে পাওয়ারে পরে আমাদের কী হয়ে যাবে, যোগ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে হচ্ছে নিচ থেকে উপরে গেলে কী হয়ে যাবে, আমাদের এটাও মাইনাস, এখানে মাইনাস এস হবে, মানে একটা হবে, তো একটা যোগ হয়ে গিয়ে আমার কত হবে, 2টা হবে। সো এখানে আমাদের নিচ থেকে উপরে গেলে আমাদের এই সেকেন্ডটা, এই যে সেকেন্ডটা পাচ্ছি এটা নিচ থেকে উপরে গেলে কত হয়ে যাবে, এখানে সেকেন্ড থেকে ও নিচ থেকে উপরে যাওয়ার ফলে যার ভাগ থেকে আমাদের গুণে যখন নিতে যাবো তখনই হবে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। সো এটার ক্ষেত্রে একই রকম। তো হিসাব করে আমরা একই উত্তর পেয়েছি। ধরা যাক আবার তুমি এবং তোমার বন্ধু বাইসাইকেল চালাতে বের হয়েছে। তো এখন এবারেও দুজনেই স্থির অবস্থা থেকে শুরু করে 5 সেকেন্ডে সাইকেল চালিয়ে দেখেছো যে তোমার বেগ 20 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে এইটা আবার আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে ধরা যাক আবার তুমি এবং তোমার বন্ধু সাইকেল চালাতে বের হয়েছে, এবার দুজনে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছো, মানে এবারও ওই একই স্থির অবস্থা। তার মানে কি তোমার বেগ কত হবে, 0, মানে আদি বেগ কত 0 হবে, এবং 5 সেকেন্ড সাইকেল চালিয়ে, মানে কত সেকেন্ড, 5 সেকেন্ড সাইকেল চালিয়ে দেখলে তোমার বেগ হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড, এবং তোমার বন্ধুর বেগ হচ্ছে কত 25 মিটার পার সেকেন্ড। এবার দেখো তোমাদের হচ্ছে সময় একই, কিন্তু কি হচ্ছে বেগের মানটা কিন্তু আলাদা আলাদা। তোমার বন্ধুর বেগ হচ্ছে কতটুকু
20 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে তোমার বন্ধুর বেগ, এই তোমার বন্ধুর বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, আর তোমার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তুমি তার থেকে মানে তোমার বেগ একটু কম। তো এখন হচ্ছে এবারে মানে শেষ বেগ, এটা হচ্ছে কি শেষ বেগ। তো এখন হচ্ছে কিন্তু আদি বেগ কিন্তু তোমরা দুজনে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছো, অর্থাৎ এই যে আমি তোমার বন্ধুর কথা বললাম, তুমি এইখান থেকে তোমার যাত্রা শুরু করছো, তো আদি বেগ তোমাদের 0 ছিল, দুজনের 0 ছিল, এবং তোমার মধ্যবর্তী এখানে তোমরা পৌঁছেছো ঠিকই, কিন্তু তোমার এখানে বেগ শেষ বেগ ছিল কত, শেষ বেগ ছিল তোমার 20 মিটার পার সেকেন্ড, আর তোমার বন্ধুর ছিল এখানে হচ্ছে 25, ঠিক আছে, তোমার বন্ধুর এখানে 25 ছিল। সো আর এখানে তোমার মধ্যবর্তী সময় তোমার দুজনে কি সময় লাগছে কতটুকু, 5 সেকেন্ড। ওকে, তো এইখানে বুঝতে পারতেছো। তো এইখানে আমরা যদি বিবেচনা করি তাহলে আমরা বুঝতেই পারতেছি 5 সেকেন্ড সময় লাগছে। তো এখন তাহলে কি হতে পারে বলো তো? এবারে আমরা হিসাব না করেই বলে দিতে পারি এবারে তোমার বন্ধুর বেগের পরিবর্তন হার বেশি। তার মানে এটা আমরা হিসাব না করে বুঝতে পারতেছি, কারণ কি তার হচ্ছে 5 সেকেন্ডে সে কী করছে, বেগ তার বেশি ছিল, এই কারণে কি বুঝতেই পারতেছি তার বেগের পরিবর্তন হারটা কী হবে, বেশি হবে। তো একই সাথে সময়ের সাইকেলে তার বেগের মান বেশি হয়েছে, যদি হিসাব করতে যাই তাহলে কি হবে, আমরা হিসাব করে দেখতে চাই, আমরা মুখের কথা বিশ্বাস করি না। তো এখন আমরা হিসাব করে দেখতে চাই, তাহলে আমরা এটা যদি দেখতে চাই তাহলে দেখো তোমার বেগের পরিবর্তন হার কত ছিল, এখানে দেখো 20 মিটার পার সেকেন্ড ছিল, ঠিক আছে, বেগের পরিবর্তন। এখন তোমারটা যদি আগে বিবেচনা করি, দেখো এখানে 20 মিটার পার সেকেন্ড, সেখান থেকে কী করতে হবে, আমরা তো জানি এই মাত্র পড়ে আসছিলাম, মানে এইটা হচ্ছে শেষ বেগ আর এইটা হচ্ছে আদি বেগ। তো আদি বেগ কি 0, আমরা মানে ভি মাইনাস ই বলছিলাম, আদি বেগ শেষ বেগ মাইনাস হচ্ছে আদি বেগ করতে হয়। তো এখানে আমরা শেষ বেগ 20 মিটার সেকেন্ড থেকে আদি বেগটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে আমি ওই যে সময় লাগছে কতটুকু, 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড দ্বারা ভাগ করলে কত পাওয়া গেছে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এটা কত পাওয়া যাচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা ভাগ করলে আমরা এটা পাবো 20কে তুমি যদি 4 দ্বারা ভাগ করো, ওইটা থেকে তো আমার 20 থেকে 0 বিয়োগ করলে তো 20ই পাবো, আর এখানে 5 দ্বারা ভাগ করলে আমাদের পাওয়া যাবে কত, 4 মিটার পার সেকেন্ড। ওকে, তো এখন এই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারই আসবে, কারণ হচ্ছে এই নিচের এইটা যদি নিচ থেকে উপরে যায় তখন ওইটা কী হয়ে যাবে, ওই পাওয়ার পরে যোগ হয়ে গিয়ে আমাদের হবে কত, এখানে আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এখন হচ্ছে তোমার বন্ধুর ক্ষেত্রে বেগের পরিবর্তনের হার যদি বিবেচনা করো তাহলে কী হবে, দেখো সেক্ষেত্রে দেখো কি আমাদের হচ্ছে শেষ বেগ কত পেয়েছিলাম আমরা, 25 থেকে 0 বিয়োগ করলে, অর্থাৎ যেহেতু স্থির অবস্থাতে যাত্রা শুরু করছে, বিয়োগ করলে আমাদের পাওয়া যাবে কত, 25 থেকে 0 বিয়োগ করলে 25ই পাওয়া যাবে। তাকে কী করতে, ওই একই যেহেতু সময় যেহেতু একই, 5 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে কত, দেখো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এটা আসলে বুঝতে পারছো। এবারে আমরা হিসাব দেখতে পাচ্ছি কি এখন 4 মিটার পার সেকেন্ড বেশি না হচ্ছে তার গতি বেশি না তার গতি বেশি, তার মানে কি সে প্রতি সেকেন্ডে কত যাচ্ছে, 5 মিটার 5, আর এখানে আছে কত, প্রতি সেকেন্ডে কত যাচ্ছে, 4 মিটার। তো কার বেশি বেগ, তো এটাই বোঝা যাচ্ছে যে তোমার বন্ধুর এক্ষেত্রে তোমার বন্ধুর একটু কি বেগ এক্ষেত্রে তোমার থেকে বেশি। তো এবারে হিসাব করে আমরা এর একই উত্তর পেয়েছি, কাজেই আমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে এসে বুঝতে পারছো সময়ের সঙ্গে একটি রাশির পরিবর্তনের অনুপাতকে বলা হয় পরিবর্তনের হার। তো এটাই তাহলে বুঝতে পারছো সময়ের সাথে, অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে তোমার যে বেগের কতটুকু পরিবর্তন হয়েছে এইটাকে বলা হয় বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তন হার আশা করি বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাই দেবা যে এটা আমার সমস্যা, এটা আমি বুঝতে পারি না, এটা আরেকবার রিপিট করেন। তো আগের শ্রেণীতে আমরা বেগ এবং ত্বরণ সম্পর্কে জেনেছিলাম, এখন আমরা বলতে পারি সেখানে বেগ ছিল সময়ের সঙ্গে সরণের পরিবর্তনের হার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের শ্রেণীতে আমরা বেগ সম্পর্কে কথা বলে আসছিলাম, যে ক্লাস 8-এর তোমরা বইগুলো পড়ে আসছো, যদিও এটা নিউ কারিকুলামের বই, বাট এর আগের যে বই ছিল, যে বইগুলো ছিল ওই বইগুলো তোমরা এইটাই মানে বেগ আমরা উল্লেখ করেছি, আমি অনেক স্টুডেন্ট ছিল তাদেরকে আমি পড়িয়েছি, যখন তাদের ক্ষেত্রে আমি তাদের বইতে দেখেছি যে বেগের কথাটা উল্লেখ আছে এবং ত্বরণ কথাটা উল্লেখ ছিল। তো এখন তোমরা যদি যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমরা ওই বিষয়ে পড়ে আসছো, তো ক্লাস 9-এ উঠেছো, তো তোমাদের ওই বিষয়টায় অবশ্যই ধারণা আছে বেগ এবং ত্বরণ সম্পর্কে। তো এখন আমরা বলতে পারি যে সেখানে বেগ ছিল সময়ের সঙ্গে সরণের পরিবর্তন হার। সেখানে একটা সূত্র ছিল যে বেগ বলতে কী বোঝায়, তার বেগ হচ্ছে কি সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, অর্থাৎ এরকম একটা সূত্র ছিল ভি ইকুয়াল টু কি S/T, আমাদের অধিকাংশ স্টুডেন্টদের এটা আমি পড়ে আসছি, তো তোমরাও এটা জেনে নাও, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু S/T, এরকমটা ছিল। তো সরি, এখানে আমাদের যেহেতু এখানে কম্পিউটার থেকে করা হচ্ছে, তো মানে টাইপিং এখানে আমাদের হিজিবিজি টাইপের হয়ে যাচ্ছে, বাট তোমরা এটা বুঝে নিবা। তো অর্থাৎ আমি মুখে মুখে বলে দিচ্ছি ভি ইকুয়াল টু S/T, অর্থাৎ বেগ হচ্ছে কি সরণ বাই সময়। তো অর্থাৎ হচ্ছে কি মানে বেগ ছিল কি সময়ের সঙ্গে সরণের পরিবর্তন হার। তুমি একটা ধরো এখানে কি করতেছো, এইখানে ধরো তুমি বেগের কথা বলতে গেলে তুমি এখানে কি করলা, এইখান থেকে যাত্রা শুরু করে তুমি এইখানে আসলা, তো মাঝখানে পথ হচ্ছে কতটুকু, পথ হচ্ছে ধরো এখানে 5 মিটার ধরে নাও, এটা 5 মিটার পথ। তো এখন এখানে সময় লাগছে কত, তোমার সময় লাগছে এখানে সময় লাগতে পারে ধরো 5 সেকেন্ড সময় লাগছে,
তো এখানে তোমার 5 সেকেন্ড যদি সময় লাগে তাহলে হচ্ছে কি তোমাদের মেইন এখানে ওই এস এর জায়গায় 5 বসাই দিবা, এখানে সরণ, কারণ সরণ বলতে 5 মিটার, এখান থেকে সরণ মানে সরতে, মানে সরণ বলতে আমরা কথা বুঝি কি, মানে তোমার এখানে আদি অবস্থান থেকে শেষ অবস্থার মধ্যে যেতে মানে কতটুকু, মাঝখানে মধ্যবর্তী দূরত্ব কতটুকু, সেই দূরত্বটা তুমি যদি বলতে চাই এই সরণের মানটা এখানে 5 দেওয়া আছে, 5টা বসাই দিবা, আর এখানে আমাদের সময় লাগছে কত, মধ্যবর্তী সময় 5, এই দুটো ভাগ করলে পাওয়া যাবে কত, তার আমি যে 5কে 5 দ্বারা ভাগ করি কত পাবো, অন, অবশ্যই অন পাওয়ার কথা না, তো এই ক্ষেত্রে অন মিটার পার সেকেন্ড। ওকে, তো এই ধরনের আমাদের, তো এখানে আছে বলের একক কি মিটার, তার এখানে নিচে ভাগ হচ্ছে কত এস, তো এইখানে একক আসবে কি মিটার পার সেকেন্ড। তো এইখানে আমরা পেয়ে এসেছিলাম ওই যে বেগের একক কি মিটার পার সেকেন্ড, আমরা পড়ে আসছিলাম না এইমাত্র কিছুক্ষণ আগে, তো এইখানে আমরা দেখেছিলাম, তো এইটা আমরা পেয়েছিলাম, মানে সময়ের সাথে বেগের পরিবর্তন হারকে, সময়ের সাথে সরণের পরিবর্তন হারকে আমরা কি বলে থাকি, এখানে হচ্ছে বেগ। তো এখন আর ত্বরণ সম্পর্কটা কি, ত্বরণ ছিল সময়ের সঙ্গে বেগের পরিবর্তন হার। তো এইখানে একটা কথার সাথে আরেকটা কথা রিলেটেড, তোমরা এই বিষয়ে দুইটা সংজ্ঞা ভালো করে শিখবা, সেটা হচ্ছে বেগ আর ত্বরণ, এই দুইটা ভালো মতো শিখতেই তুমি অনেক কিছু পারবা। তো ভালো করে তোমার শিখতেই হবে এই বিষয়ে, কারণ এই দুইটা তোমার সব কিছুর সাথে রিলেটেড। তো এখানে হচ্ছে ত্বরণ ছিল সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বুঝতেই পারতেছো সময়ের সাথে ত্বরণের পরিবর্তন হার, যেখানে আমরা এই ম্যাচে সূত্রটা পড়ে আসছিলাম, ভি এই যে যেমন দেখো এই ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ এখানে কি হচ্ছে সময়ের সাথে এই যে বেগ বলতে আমরা কিন্তু পড়েই আসছিলাম যে এস বাই টি, তো এসে দূরত্ব বাই সময়, এইটাকে আমরা তো এই সময়ের সাথে বেগের পরিবর্তন হার, সেই বেগের মানটা পেয়েছি ওই বেগের পরিবর্তনের হার ওই সময় দ্বারা ভাগ করেছিলাম, তো এটাই হচ্ছে কি ত্বরণ ছিল কি সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হার। তো এখানে এটা এইটা আমরা বুঝতেই পারতেছি, তাহলে ত্বরণের সূত্র কি আসবে, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, আর এখানে বেগের সূত্রটা কি ভি ইকুয়াল টু এস বাই টি, এই দুইটা সূত্র তোমাকে আগে থেকে জানতে হবে। তো এখন এইটাকে আমি আরও একটু সুন্দরভাবে বোঝার জন্য এখানে হচ্ছে আগের অনুচ্ছেদটি উদাহরণের প্রতিটি বস্তুকে 1 মিনিট থামিয়ে দিলে প্রতি ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন হার কত হবে সেটা তোমাকে জানতে চাইছে। তো এখন দেখো সমাধানটা আমরা এখানেই দেওয়া আছে, তারা প্রশ্ন করছে এবং সমাধানটাও দেওয়া আছে। এখন ভরবেগের পরিবর্তন হার যেটা আমি এখন এইমাত্র কিছুক্ষণ আগে বলে আসছিলাম, সেই সূত্রটা কি আদি ভরবেগ, ওই যে আদি ভরবেগ বিয়োগ হচ্ছে শেষ ভরবেগ, ঠিক আছে। তো অতিক্রান্ত সময়, তো এইখানে একটা কথা বলা আছে, তো এখানে হচ্ছে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ, ভরবেগের পরিবর্তন হার, তো অর্থাৎ মানে শেষ অবস্থান থেকে, এখানে কিন্তু তারা একটা মিস্টেক করছে, যদিও এটা আমরা এখন যদিও এটা মেইন বই তো আমরা ধরতে পারতেছি না, মানে এখানে হয় কি শেষ বেগ হওয়ার কথা ছিল আগে, তারপর আদি বেগ হওয়ার কথা ছিল, অর্থাৎ শেষ বেগ, শেষে যে বেগটা শেষ বেগটা আমরা শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলে যেটা পাবো সেইটাকে যদি অতিক্রান্ত সময় দ্বারা ভাগ করি তাহলে আমাদের এই ভরবেগের সূত্রটা পাওয়ার কথা। তো এখানে একটা টাইপিং মিস্টেক আছে, আর এখানে বস্তুর থামিয়ে দেওয়া হচ্ছে, আর অর্থাৎ শেষ বেগ শূন্য, তাই এখানে শেষ বেগ শূন্য, ভরবেগ শূন্য হবে। তো এখন হচ্ছে দেখো যেহেতু আমাদের শেষ বেগ শূন্য, তাই এখানে ভরবেগ শূন্য হওয়ার কথা। তো সাইকেলের ক্ষেত্রে আমাদের বেগের পরিবর্তন, ও আচ্ছা এইখানে একটা কথা আছে, এইটা তোমাদের এই কথা সত্য যদি আমাদের এখানে হচ্ছে কি আদি ভরবেগ, সাধারণত এইখানে আমরা সাধারণত দেখছিলাম যে একটা গাড়িকে দুই বন্ধু, তোমার দিকে বন্ধু আসতেছিল, যে একটা গাড়ি সাইকেল চালিয়ে নিয়ে আসতেছিল, তুমি কি করলা, তোমার কি করছো, তোমার হাত দিয়ে সেই গাড়িটাকে থামিয়ে দিয়েছো। তো সে আগে একটা বেগে ছিল, আগে বেগে ছিল কত, এখানে যদি বেগ থাকে তো এখানে ছিল 75 মিটার পার সেকেন্ড বেগে ছিল, এখন তুমি যখন থামিয়ে দিয়েছো তখন এর বেগ কত হয়ে গেছে, 0 হয়ে গেছে, তখন শেষ বেগ থেকে এটা বিয়োগ করছে, আদি বেগ ছিল 75 এবং সেখান থেকে শেষ বেগ শূন্য থামিয়ে দেওয়ার ফলে, তো এখানে সময় লাগছে কতটুকু, 60 সেকেন্ড যদি লাগে তাহলে এটা পাওয়া যাবে কত, এটা ভাগ করলে আমাদের 75কে 60 দ্বারা ভাগ করলে পাবো 1.25 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এটা আমরা আসলে জেনারেলভাবে পারবো। তো এখন হচ্ছে গাড়ির ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হারের সূত্রটা গাড়ির ক্ষেত্রে, গাড়ি এটাও কী করছিল যে আমাদের যদি বলা হয় তো যে মানে 200 কেজি ভরের একটা গাড়ি, ওই যে আমরা এখানে কিছুক্ষণ আগেই পড়ে আসছিলাম, সেটাকে যদি আমাদের এখানে থামিয়ে দিতে পারি তাহলে কি বেগ শূন্য হয়ে যাবে না, শেষে থামিয়ে দিলে, তো শেষ বেগ কত 0 হয়ে যাবে এবং আদি বেগ কত থাকবে, আদি বেগ থাকবে এখানে এসে 2000, যেটাকে আমরা বলি 2000। তো এখন এইটা দ্বারা আমাদের এখানে আমার সময় লাগছিল কত, 60 সেকেন্ড, তো এক্ষেত্রে আমাদের 1 মিনিট সময় লাগছিল। তো এখন এইটা দ্বারা ভাগ করলে আমাদের পাওয়া যাবে কত, তো দেখা যায় 3.333 কেজি মিটার পার সেকেন্ড। তো এখন এইরকম একটা একক পাওয়া যাবে, এইরকম একক তো জানি ভরবেগ একক, আর হচ্ছে এরকম একটা মান পাওয়া যাবে একক সহ। তো এখন হচ্ছে হাতে ছোড়া পাথরের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার, সেটার ক্ষেত্রেও আমরা যদি বলি, তার মানে হচ্ছে কি ওই হাতে ছোড়া পাথর ওইটাকে যদি ক্যাচ ধরেই ফেলি, তো আগে কী করেছে এই বেগে নিক্ষেপ করেছিল, কত বেগে নিক্ষেপ করেছিল যে আমাদের এইটা, তো এইখানে কিন্তু আমাদের কী ছিল ভর, ঠিক আছে। তো এইটা আমি যদি এত বেগে নিক্ষেপ করা হয়েছিল, সেইখান থেকে যদি আমি এইখানে, আচ্ছা
তো এইখানে আমাদের এত বেগে যদি নিক্ষেপ করা হয় এবং শেষে গিয়ে আমি বস্তুটি ক্যাচ ধরে ফেলছি, ক্যাচ দিলে কি এটা আমার জিরো হয়ে যাওয়ার কথা না? মানে এটা যেহেতু স্লোই হয়ে গেছে, স্পিড তো জিরো, মানে থামিয়ে ফেলছে, থামিয়ে ফেলে এর বেগটা কত হয়ে যাওয়ার কথা? জিরো হয়ে যাওয়ার কথা। তো এইখানে আমি এক্ষেত্রে সময় লাগছে 1 মিনিট, তাহলে এটা তার ভাগ করলে এটার কিছু সেম রেজাল্ট পাওয়ার কথা। তো এটা আশা করি পারবা, এটাকে তার ভাগ করলেই পাওয়া যাবে। তো এখন গুলতি ছোড়া পাথরের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন ছিল কত? সেক্ষেত্রে আমরা একটা মান পেয়েছিলাম কি, এখানে আছে শেষ বেগ কত পেয়েছিলাম আমরা? সে এইখানে আচ্ছা, আমাদের যদি এইখানে যদি বলা হয় শেষ বেগ এত বেগে যদি সে আসতেছিল, ঠিক আছে? তো এখন এত বেগে নিক্ষেপ করা হয়েছিল এবং আর এইখানে আমাদের 0.5 বেগে নিক্ষেপ করা হয়েছিল এবং যখন আমি বস্তুকে থামিয়ে দিতে পারি তাহলে কত হয়ে যাবে? শেষ বেগ 0 হয়ে যাবে, আদি বেগ ছিল এত, শেষ বেগ 0 হয়ে যাবে। তাহলে আমাদের এই দুটাকে বিয়োগ করলে কত হবে? 0.5 পাবো, এটাকে 60 দ্বারা ভাগ করলে কত পাবো? 8.33 গুণ, এটা গুণ চিহ্ন, আবার এক্স ভাইব না, এটা গুণ চিহ্ন এবং 10⁻³ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এইখানের মূল বিষয়। তো এই সব বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছিল এবং নিউটনের দ্বিতীয় সূত্রের সংজ্ঞা, ব্যাখ্যা, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট আমরা এখন একটু আমরা ফিরে আসি সেই আমাদের আগের সেই অনুশীলনী বইতে ফিরে আসি। দেখো অনুশীলনী বইয়ে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। তো এখন আমাদের অনুশীলনী বইয়ে নিয়ে ফিরে আসি। তো এখন আছে আমরা অনুশীলনী বইয়ে ফিরে আসি। দেখো প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আচ্ছা, তো এখন আমরা সেই ফিরে আসছি। তো এখন দেখো এই যে অনুশীলনী বইয়ের আমাদের কিছু তৃতীয় চতুর্থ সেশনের কিছু অংশ ছিল, এখানে আমরা কোটেশনটা এখনো পড়ে নিই। যে দেখো এখানে শেষের দিকে আমরা কোটেশন ছিল, যেমন তোমাদের এইখানে একটা সমস্যা ছিল, যেমন দেখো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভর এবং বেগের মানের গুণফল হিসাব করেই যদি কাজ চলে যায় তাহলে ভরবেগের নামক আলাদা একটি রাশি কি প্রয়োজন ছিল? এখন আমরা এখানে পড়ে আসছিলাম না ভরবেগ কাকে বলে? ভরবেগ হচ্ছে কি, ভর এবং বেগের গুণফলকে কী বলি আমরা? ভরবেগ। তো এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে ভর এবং বেগ মান দুইটা যদি গুণ করলেই যে একটা ভরবেগ পেয়ে যায়, তাহলে এর জন্য আলাদা একটা একক মানে ভরবেগ বের করার কেন প্রয়োজন ছিল? এককের তো প্রয়োজন ছিল না, এই দুটো মান বের করলেই তো আমরা এই গুণ করলেই তো একটা মান পেয়ে যাবো, তো এর জন্য আবার আলাদা একক কেন দরকার? তো এইটা বলার কারণ হচ্ছে কি, এটা কারণ হচ্ছে আমি এখানে কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম যে তোমাদের যে যদি আলোর গতিতে কোনো বস্তু চলতে চায় তখন কিন্তু তুমি এর স্পেসিফিক যদি তুমি এর ভরবেগ নাই একক তৈরি করো তাহলে তুমি হিসাব নিকাশ জটিলতা তৈরি হবে। তো এই কাজ করার জন্যই কী করতে হচ্ছে, তোমাদের কী করা প্রয়োজন হচ্ছে যে এই ভরবেগের প্রয়োজন একটা আলাদা রাশি তৈরি করতে হয়েছে, ঠিক আছে? তো এটা অনেক বিজ্ঞানীরা অ্যানালাইসিস করছে, বাট এইগুলো এখন তোমাদের এটা আপার ক্লাসে জানতে পারবা যখন আরও বিস্তারিতভাবে, তখন তোমাদের জানানো হবে। এই বিষয়টি ভালো করে বুঝে নেওয়ার জন্য তোমাদের অনুসন্ধানী পাঠ্য বই থেকে ভরবেগের ধারণাটা অংশটুকু নিজেরা ভালো করে পড়ে নাও। তো পড়া হয়ে গেলে বন্ধুর সাথে আলোচনা করে দেখো ভর এবং বেগের গুণফল দিয়ে যেসব এখানে যেসব সময় হিসাব করা সম্ভব হয় না তা নিয়ে তা কি বুঝতে পেরেছ? অর্থাৎ এখানে আমি বলি ভর এবং বেগের গুণফল দিয়েই যেসব সময় হিসাব করা সম্ভব হয় না তা কি বুঝতে পেরেছ? এখান থেকে আমরা যেটা পেয়েছি ভর এবং বেগের গুণফল, এই দুইটা যদি মাধ্যমে যে আমি দিয়েই যে সব হিসাব করা সম্ভব হয় না তা কি বুঝতে পেরেছ? তখন আমরা যখন ওইটা যাব ওইখানে ওটা আমরা অলরেডি পড়ে আসছি, ওইখান থেকে যে আমরা পড়ে এসেছিলাম তখন দেখে আসছিলাম যে সব কিছুই ভর এবং বেগের গুণফল দ্বারা পাওয়া যায় না, মান বের করা সম্ভব হয় না, ঠিক আছে? যেটা আলোর বেগের ক্ষেত্রে যদি ঘটে। তো এটা কি এখানে সেই বিষয়টা কেন হয়েছে এটা কি তুমি বুঝতে পেরেছো? তাহলে তুমি আশা করি তুমি বুঝতে পেরেছো, কারণ হচ্ছে কি এই ভর আলোর গতি খুব বেগে, এখানে অনেক বেগ, বড় একটা বেগ হওয়ার কারণে এটার মান যখন বের করতে হয় তুমি যদি এর একক না বের করো তাহলে তোমার হিসাবে এতটা জটিলতা সৃষ্টি হবে তুমি এর কোনো সঠিক মান পাবে না। তো এই সঠিক মানটা পাওয়ার জন্য তোমাদের কি করতে হয়েছে, বারবার আমি একই কথা বলতেছি, তোমাদের এইখানে কি করা হয় ভরবেগের আলাদা একটি একক বের করতে হয়েছে। এখন তোমার ব্যাখ্যা নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। এই যে আমি যেই কথাগুলো বলছি এগুলোই তুমি একটু লিখে রাখবা এই ফাঁকা জায়গাটায়। তো এখন হচ্ছে শিক্ষক সহ ক্লাসে বাকিদের সাথে আলোচনা করো। এখন তুমি এই বিষয় নিয়ে আলোচনা করবা। এবার অনুসন্ধানী পাঠের বইয়ের ভরবেগের হিসাব করার একটি উদাহরণ দেওয়া আছে। তো উদাহরণটি থেকে বুঝতে পারো কিনা দেখো, তুমি এবার একটু বুঝো, চেষ্টা করো। এরপর নিচে ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটি সমাধান করো। এখন একটু কথা বলি, দেখো তোমার ভর দেওয়া আছে কত, তোমার ভর এইখানে তোমার 50 কেজি ভরের বন্ধু একটি 250 কেজি ভরের মোটর সাইকেল, দেখতে পাচ্ছ তোমার বন্ধুর ভর কত দেওয়া আছে, আমার বন্ধুর ভর দেওয়া আছে এখানে 50 কেজি,
ঠিক আছে। আর তোমার এখানে তোমার যে বন্ধুর যে মোটরসাইকেলটা আছে তার ভর হচ্ছে 250 কেজি, তাহলে মোট ভর হলো কত? আমাদের মোট ভর হচ্ছে 250, আর 50 যোগ করলে কত হবে? 300। আর মোটরসাইকেল কত বেগে আছে? এই যে দেখো এখানে 20 মিটার পার সেকেন্ড তো বেগে চলছে, তাহলে তুমি কি বুঝতেই পারছো, তুমি কি ভরবেগ বের করতে পারবে? তাহলে কি এই যে ভর তো অলরেডি পেয়ে গেছো, তার মানে কি এই ভরবেগের সূত্র ছিল পি ইকুয়াল টু কি এমভি, মনে আছে? পি ইকুয়াল এইমাত্র পড়ে আসছিলাম, পি ইকুয়াল টু কি এমভি। তো এইখানে আমাদের যদি বিবেচনা করি তাহলে এম আর হচ্ছে কি ভি এর গুণফলকে আমরা কি বলি, কি ভরবেগ বলবো না? তাই এম এর মান তো আমরা পেয়ে গেছি, কত এম এর মান কত পাওয়া গেছে? 200 যোগ 50, 250 যোগ হচ্ছে আরও 50, তাহলে কত হবে? 300 হওয়ার কথা না? সরি 300, আমি এটা একসাথে করে যাচ্ছি, 300 কেজি। আর এইখানে কত হওয়ার কথা? বেগের মান দেওয়া আছে কত? যদি আমাদের টাইপিংয়ে একটু সমস্যা হবে, কারণ হচ্ছে আমি এটা মাউস থেকে করতেছি। আর এখানে বেগের মানটা হচ্ছে কত? বেগ আমি যদি বিবেচনা করি, দেখো বেগের মানটা দেওয়া আছে 200, এখানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো এইটা ক্ষেত্রে বোঝাই যাচ্ছে, সো আমরা এটা বুঝতেই পারতেছি। তো এখানে আমাদের যদি এই দুটো গুণ করি তাহলে কি হবে? প্রথমে লিখবো 300, তার সাথে 20 গুণ করলে যে মানটা পাওয়া যায় সেটা ভরবেগ, আর এর এককটা হবে কেজি মিটার পার সেকেন্ড। তো এটা আশা করি তোমরা এই সমস্যার সমাধান করতে পারবে। তো এবার আরেকটি বিষয় ভেবে দেখা যাক। তো এখানে আমাদের অনেক বিষয় আছে, এখানে তোমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা আছে। তো এই সেশনটা অনেক বিষয় থাকতে পারে, তো এই ক্লাসটা একটু অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে আশা করি তোমরা এইবার এটা দুইটা পার্টে এখানে ভাগ ছাড়া কোনো উপায় নেই, কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা আশা করি পরবর্তী পার্টে তোমরা ক্লাসটিতে অংশগ্রহণ করবে এবং এখানে তোমরা বিষয়টা আরও সুন্দরভাবে বিস্তারিতভাবে জানার চেষ্টা করবে। কারণ হচ্ছে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে অনুশীলনী এবং অনুসন্ধানী, এবং দুইটা বিষয়ের সাথে অ্যাডজাস্টেবল করে আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করি। কারণ হচ্ছে আমাদের পুরো গ্রুপটাই এটাই চেষ্টা করবে যে অন্যান্য ক্লাস হোক বা তোমাদের ক্লাস হোক না কেন, সবাই কি একটু অ্যানালাইসিস পদ্ধতি হিসেবে তোমরা যাতে বুঝতে পারো যে এটা সুন্দর একটা মাধ্যম, যে যদি এটা তোমাদের যদি মনে হয় যে এটা একটা সুন্দর মাধ্যম, যে এই বিষয়টার সাথে এই বিষয়টা রিলেটেড করে তোমাদের বোঝানো, এবং তোমাদের কাছে যদি মনে হয় যে একটা ভালো লাগে, যে এটা পড়ানোর জন্য আমরা উপকৃত হচ্ছি, সেটা তোমরা কমেন্ট বক্সে সুন্দর করে আমাদের জানানোর চেষ্টা করবে যে হ্যাঁ আমরা আপনাদের এই ক্লাস থেকে আমরা উপকৃত হচ্ছি। তাহলে আমাদের ভালো লাগবে এবং আমাদেরও একটা ইন্সপিরেশনাল অংশের সৃষ্টি হবে, যেটা আমরা অন্যান্য কাজগুলো করতে আমাদের একটা দৃঢ়তা প্রদান করতে পারবে। সো আজকে তোমাদের দ্বিতীয় এই ক্লাস, এখানে আছে এই ক্লাসের সেশন 3 এবং 4 এর তোমাদের হচ্ছে দ্বিতীয় পার্টে অংশগ্রহণ করার জন্য তোমাদের আমরা কি করেছি, ইন্সপায়ার করতেছি, এবং তোমরা হচ্ছে আশা করি তোমরা এই ক্লাসে অংশগ্রহণ করবা, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই থাকুক, ওকে? তো আচ্ছা।